আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের যে একটা বিশাল প্রভাব, মানে তার যে অবস্থান, সেটা কতটা শক্ত, আর এর ভবিষ্যৎ নিয়েই বা কি প্রশ্ন উঠছে। আমরা 11 সালের ডয়চে ব্যাংকের একটা বেশ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। পুরনো হলেও এটা আমাদের এই বিতর্কের গোড়ার কথা বুঝতে, মানে ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করবে। আসুন শুরু করার আগে একটু গুছিয়ে নিই ব্যাপারটা। দেখুন, 2008-এ যে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটটা হলো, তারপর কিন্তু একটা বড় প্রশ্ন সামনে চলে এসেছিল যে আমেরিকা কি তার আগের মতো অর্থনৈতিক ক্ষমতা হারাচ্ছে, আর সেটার সাথে সাথেই প্রশ্ন আসছিল ডলারও কি তার যে প্রধান বৈশ্বিক মুদ্রার আসন, মানে অ্যাঙ্কার কারেন্সির জায়গাটা, সেখান থেকে সরে যাচ্ছে। তখন কিন্তু অনেকেই, মানে বেশ কিছু বিকল্প ব্যবস্থার কথা ভাবছিলেন। কেউ বলছিলেন একটা গ্লোবাল রিজার্ভ সিস্টেম দরকার, কেউ বা বলছিলেন না, সোনায় ফিরে যাওয়া উচিত। আর চীনের মুদ্রা, মানে ইউয়ান বা সিএনওয়াই, সেটাকে আন্তর্জাতিক করার চেষ্টাও তো চলছিল। এই সব মিলিয়ে ধারণাটা বেশ জোরালো হচ্ছিল যে ডলারের দিন হয়তো শেষ। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই ডয়চে ব্যাংকের বিশ্লেষণটার উপর ভিত্তি করে বিশ্বের প্রধান মুদ্রাগুলোর ইতিহাসটা একটু দেখা, মানে কিভাবে উত্থান পতন হয়েছে। আর ট্রিফিন ডিলেমা বলে যে একটু মৌলিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা বলা হয়, সেটা বোঝা। এবং ইতিহাসের নিরিখে বিচার করা যে 2011 সালের ওই সময় দাঁড়িয়ে ডলারের আধিপত্য কি সত্যি শেষের দিকে ছিল। উৎসটা কিন্তু মূলত একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, তবে ইতিহাসে খুব জোর দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে যদি শুরু করি। এই যে বলছি অ্যাঙ্কার কারেন্সি বা প্রধান মুদ্রা, এটা আসলে কী জিনিস? উম, সহজ করে বললে এটা হলো সেই মুদ্রাটা যেটা আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন মেটাতে আর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে। সাধারণত দেখা যায় যে সময়ের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নির্ভরযোগ্য, তারই মুদ্রা এই জায়গাটা পায়। আর এর ফলে একটা পারস্পরিক নির্ভরতার সম্পর্ক তৈরি হয়। যে দেশ এই মুদ্রাটা যোগান দেয় সে তো পুরো বিশ্বকে লেনদেনের জন্য লিকুইডিটি বা তরল্য দিচ্ছে, আর বিনিময়ে সে নিজে কিন্তু বেশ কম সুদে, সস্তায় ঋণ বা ফাইন্যান্সিং জোগাড় করার একটা সুবিধা পায়। কিন্তু এখানেই তো আসল মজাটা, তাই না? মানে এই ব্যবস্থার ভেতরেই একটা গোলমাল আছে, একটা সমস্যা, যাকে বলে ট্রিফিন ডিলেমা। নামটা এসেছে রবার্ট ট্রিফিন নামে একজন বেলজিয়ান আমেরিকান অর্থনীতিবিদের কাছ থেকে। তিনি 1950-এর দশকে তখনকার ব্রেটন উডস সিস্টেমটা বিশ্লেষণ করতে গিয়ে এই ব্যাপারটা ধরেন। ঠিক বলেছেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা উভয় সংকট। একদিকে দেখুন, বিশ্বের অর্থনীতি যত বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, আন্তর্জাতিক লেনদেনের জন্য তত বেশি অ্যাঙ্কার কারেন্সি দরকার হচ্ছে। এখন এই চাহিদাটা মেটাতে হলে যে দেশের মুদ্রা প্রধান, তাকে তো নিজের মুদ্রা ক্রমাগত বিদেশে পাঠাতে হবে। এর একটা প্রধান উপায় হল বাণিজ্য ঘাটতি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট রাখা, মানে আমদানি যেন রপ্তানির চেয়ে বেশি হয়। ঘাটতি তৈরি করা। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো, এই ঘাটতি যদি লম্বা সময় ধরে চলতেই থাকে, তাহলে তো সেই দেশের ঘাড়ে ঋণের বোঝা চাপবে, তাই না? আর আস্তে আস্তে তার মুদ্রার ওপর অন্য দেশগুলোর ভরসাও কমতে থাকবে। শেষ পর্যন্ত এই চাপটা পুরো ব্যবস্থাটাকেই কিন্তু নাড়িয়ে দিতে পারে, অস্থিতিশীল করে তুলতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ডিলেমাকা উভয় সংকট কিন্তু শুধু ডলারের নয়, এটা ইতিহাসে বারবার ফিরে এসেছে, বিভিন্ন প্রধান মুদ্রার ক্ষেত্রে। তার মানে এটা নতুন কিছু নয়, ইতিহাসেও এরকম উদাহরণ আছে। যেমন রোমান সাম্রাজ্যের সময় অবশ্যই আছে। রোমান সাম্রাজ্য আর প্রাচীন ভারতের মধ্যে প্রচুর বাণিজ্য হতো। ভারত ছিল তখন অন্যতম বড় রপ্তানিকারক। কিন্তু রোমের দিক থেকে যদি দেখেন, তাহলে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি ছিল ভারতের সাথে। রোমান ঐতিহাসিক প্লিনি দ্য এল্ডার তো লিখেও ছিলেন যে প্রতি বছর ভারত রোম থেকে কম করে হলেও 50 মিলিয়ন সেস্টারসিস নিয়ে যায়। সেস্টারসিস ছিল ওদের মুদ্রা। 50 মিলিয়ন, বিরাট অঙ্ক তো। হ্যাঁ, এর ফলে কি হলো, রোমান সাম্রাজ্যে সোনার রূপার মুদ্রার টান পড়তে শুরু করল। তার ওপর যোগ হয়েছিল যুদ্ধের খরচ, বাজেট ঘাটতিও ছিল। এই অবস্থা সামলাতে রোমান সম্রাটরা কি করলেন? তারা মুদ্রার মান কমাতে লাগলেন, কয়েনে সোনা বা রূপার ভাগ কমিয়ে দিলেন। মানে অনেকটা আজকের দিনের টাকা ছাপানোর মতো আর কি। বলতে পারেন প্রাচীন যুগের টাকা ছাপানো। ফল যা হওয়ার তাই হল, ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি। একটা হিসাবে দেখা যায় 138 থেকে 301 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে শুধু গমের দামই বেড়েছিল 200 গুণেরও বেশি।
ভাবা যায় না। কিন্তু আমার যেটা সবচেয়ে অবাক লাগছে, রোমান সাম্রাজ্যের শক্তি কমছে, মুদ্রার মান পড়ছে, তারপরেও রোমান মুদ্রা অনেক দিন চলেছিল বলছেন, আন্তর্জাতিকভাবে। ঠিক তাই, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি অন্য জায়গায় লোকের রোমান মুদ্রায় নকলও তৈরি করত। এটা দেখায় যে একটা মুদ্রা একবার প্রধান মুদ্রা হিসেবে চালু হয়ে গেলে সেটার ব্যবহার সহজে বন্ধ হয় না। একটা জড়তা বা ইনার্শিয়া কাজ করে। মানে মুদ্রা গ্রহণযোগ্যতা অনেক সময় তার উৎস দেশের ক্ষমতা কমে যাওয়ার পরেও টিকে থাকে। অনেকটা নেটওয়ার্ক এফেক্টের মতো ব্যাপার। যত বেশি লোকে ব্যবহার করবে, অন্যদের জন্য সেটা ব্যবহার করা তত সুবিধের। এই যে টিকে থাকার প্রবণতা, এই ইনার্শিয়া, এটা কি আমরা পরেও দেখেছি? যেমন ধরুন স্পেনের সময় তাদেরও কি একই সমস্যা হয়েছিল? হ্যাঁ, স্পেনের গল্পেও আমরা একদম একই রকম একটা প্যাটার্ন দেখতে পাই। নতুন বিশ্ব মানে আমেরিকা থেকে যখন বিপুল পরিমাণে রূপা আসতে শুরু করল, তখন তো স্পেন বিশ্ব শক্তি হয়ে উঠল। তাদের যে রূপার মুদ্রাটা ছিল, যেটাকে বলা হতো পিসেস অফ 8 বা স্প্যানিশ ডলার, সেটা কয়েক শতাব্দী ধরে বিশ্ব বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল। সাংঘাতিকের প্রভাব ছিল। কিন্তু এখানেও সেই ট্রিফিন ডিলেমার ছায়াটা দেখা যায়। স্পেন ইউরোপে একের পর এক যুদ্ধে জড়িয়েছিল, সেগুলোতে প্রচুর খরচ হচ্ছিল। ফলে তাদের বিরাট বাণিজ্য ঘাটতি তৈরি হলো। অর্থের যোগান দিতে তারাও কিন্তু বারবার মুদ্রার মান কমিয়েছে। ফলস্বরূপ ১৬০০ শতকে স্পেনের সাংঘাতিক মুদ্রাস্ফীতি হয়েছিল। জিনিসপত্রের দাম প্রায় ৪ গুণ বেড়ে গিয়েছিল। আর তারা বেশ কয়েকবার নিজেদের ঋণ শোধ করতে পারেনি, যাকে বলে সভারেন ডেট ডিফল্ট, যেমন ১৬০৭, ১৬২৭, ১৬৪৯ সালে। এই অর্থনৈতিক চাপ কিন্তু তাদের সাম্রাজ্যের পতনে একটা বড় ভূমিকা রেখেছিল। কিন্তু এখানেও কি সেই একই ঘটনা? স্পেনের ক্ষমতা কমার পরেও কি স্প্যানিশ ডলার তার গুরুত্ব ধরে রেখেছিল? একদম তাই। স্পেনের রাজনৈতিক প্রভাব যখন কমে গেছে, তার অনেক পরেও স্প্যানিশ ডলার কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে, বিশেষ করে এশিয়া আর আমেরিকায় খুব ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। এমনকি আমেরিকাতেও মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারিভাবে ১৮৫৭ সাল পর্যন্ত এটা লিগ্যাল টেন্ডার বা আইনসিত্র মুদ্রা হিসেবে চলত। ১৮৫৭ পর্যন্ত? হ্যাঁ, আবারও সেই একই প্রমাণ, মুদ্রার ব্যবহারের একটা বিরাট জড়তা বা স্থিতিস্থাপকতা থাকে। একবার কোনো মুদ্রা বিশ্ব বাণিজ্যের সিস্টেমে ঢুকে পড়লে তাকে সরানো খুব মুশকিল। দারুণ ইন্টারেস্টিং। তাহলে রোম আর স্পেন তো এই উভয় সংকটটা ঠিকঠাক সামলাতে পারল না, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য, তাদের পাউন্ড স্টার্লিং তো অনেক দিন ধরে বিশ্বের প্রধান মুদ্রা ছিল। তারা কিভাবে এই চ্যালেঞ্জটা ফেস করল? তাদের নাকি একটা বিশেষ বাণিজ্য কৌশল ছিল? হ্যাঁ, ব্রিটিশরা শুরুতে একটা অন্যরকম পথ নিয়েছিল। তারা একটা সিস্টেম তৈরি করেছিল যেটাকে বলে ত্রিকোণ বাণিজ্য বা ট্রায়াঙ্গুলার ট্রেড। এর মাধ্যমে তারা কি করত? ধরুন, ভারতে তৈরি করা জিনিস বিক্রি করল, সেখান থেকে কিনল কাঁচা তুলা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আফিম। সেই আফিম তারা জোর করে চীনে বিক্রি করে, কিন্তু চা, সিল্ক, পোর্সেলেন এইসব, যেগুলো আবার ইউরোপ আর আমেরিকায় খুব চড়া দামে বিক্রি হতো। এই ব্যবস্থায় লাভটা কি ছিল? তাদের নিজেদের সোনা বা রূপা তেমন খরচ না করেই বাণিজ্যটা চালিয়ে যাওয়া যাচ্ছিল, আর উদ্বৃত্তও রাখা যাচ্ছিল। কিন্তু এই ব্যবস্থাটা তো ঠিক স্বাভাবিক বা ফেয়ার ছিল না। একেবারেই না। এটা তো পুরোপুরি দাঁড়িয়েছিল মিলিটারি পাওয়ার, কলোনিয়াল শাসন আর জোর করে ড্রাগস ব্যবসার ওপর। চীনের সাথে ব্রিটেনের যে আফিম যুদ্ধ হয়েছিল, সেটা তো এই বাণিজ্যটাকে টিকিয়ে রাখার জন্য। এটা কিন্তু মনে রাখতে হবে। পরে অবশ্য ১৯ শতকে ব্রিটেন ফর্মাল গোল্ড স্ট্যান্ডার্ড চালু করে, পাউন্ড স্টার্লিংকে একটা নির্দিষ্ট পরিমাণ সোনার সাথে লিঙ্ক করে দেওয়া হয়। আর ঠিক সেই সময়ে ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকায় নতুন সোনার খনি আবিষ্কার হয়। আর সেগুলো যেহেতু মূলত ব্রিটিশ কন্ট্রোলেই ছিল, তাই বিশ্ব অর্থনীতিতে সোনার যোগানটাও বাড়ে। এই ব্যাপারটা গোল্ড স্ট্যান্ডার্ড আর স্টার্লিংয়ের অবস্থানকে অনেকদিন টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। কিন্তু এই ব্যবস্থাও তো চিরদিন চলেনি। ব্রিটেনের অর্থনৈতিক ক্ষমতাও তো কমতে শুরু করে একসময়। ঠিক তাই। প্রথম বিশ্বযুদ্ধের আগেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে আমেরিকা প্রায় ১৮৯০ নাগাদ আর জার্মানি ১৯০০ দশকে ব্রিটেনকে টপকে যেতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের বিপুল খরচ ব্রিটেনের অর্থনীতিকে আরও দুর্বল করে দেয়। যুদ্ধের পর ১৯২৫ সালে তারা গোল্ড স্ট্যান্ডার্ডে ফেরার একটা চেষ্টা করেছিল বটে, কিন্তু সেটা ঠিক সফল হয়নি। শেষমেশ ১৯৩১ সালে যখন বিশ্বজুড়ে গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা চলছে,
সেই চাপের মুখে তারা গোল্ড স্ট্যান্ডার্ড পুরোপুরি ছেড়ে দিতে বাধ্য হয়। তার মানে স্টার্লিংয়েরও আধিপত্য শেষ হলো একসময়। কিন্তু এখানেও কি সেই জড়তার ব্যাপারটা ছিল? স্টার্লিং কি সাথে সাথে গুরুত্ব হারিয়ে ফেলেছিল? না না, একেবারেই না। এটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। ব্রিটেনের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে, তারা গোল্ড স্ট্যান্ডার্ড ছেড়ে দিচ্ছে, তারপরেও স্টার্লিং কিন্তু আন্তর্জাতিক মুদ্রা হিসাবে তার জায়গাটা সহজে ছাড়েনি। পরিসংখ্যান দেখলে অবাক হতে হয়। ১৯৫০ সালেও বিশ্বের মোট যে ফরেন কারেন্সি রিজার্ভ ছিল তার প্রায় ৫৫% ছিল স্টার্লিংয়ে রাখা। ভাবুন একবার। ৫০-এর দশকেও ৫৫%? হ্যাঁ, ১৯৫৬ সালে সুয়েজ ক্রাইসিসের পর এর পতনটা একটু দ্রুত হয়, কিন্তু তারপরেও ১৯৭০-এর দশকের শুরুতে বিশ্ব রিজার্ভের প্রায় ৩০% তখনও স্টার্লিং ছিল। এটা আবারও সেই একই জিনিস প্রমাণ করে, প্রধান মুদ্রার পরিবর্তনটা খুব ধীরে ধীরে হয়। এর পেছনে বিরাট একটা ইনার্শিয়া কাজ করে, ব্যবহারের অভ্যাসটা সহজে যায় না। দারুণ। তাহলে এই ইতিহাসের পথ ধরেই আমরা আসছি মার্কিন ডলারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উডস কনফারেন্স হল, আর ডলার স্টার্লিংয়ের জায়গাটা নিয়ে নিল। সোনার সাথে লিঙ্ক করে $35 প্রতি আউন্স নতুন বিশ্বমুদ্রা ব্যবস্থার কিং হয়ে উঠল। কিন্তু রবার্ট ট্রিফিন তো শুরুতেই এই ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাই না? হ্যাঁ, ট্রিফিন তো প্রায় শুরু থেকেই ব্রেটন উডস সিস্টেমের ওই ভেতরের দুর্বলতার কথাটা বলছিলেন, যেটা আমরা এখন ট্রিফিন ডিলেমা বলে জানি। তিনি যুক্তি দিয়েছিলেন যে বিশ্ব অর্থনীতির গ্রোথের জন্য আমেরিকাকে যে ডলার সাপ্লাই দিতে হবে, মানে যে বাণিজ্য ঘাটতি তৈরি করতে হবে, সেটাই একদিন ডলার আর সোনার মধ্যেকার ওই ফিক্সড এক্সচেঞ্জ রেটটা $35 প্রতি আউন্স ধরে রাখা অসম্ভব করে তুলবে। মানে সিস্টেমের নিজের প্রয়োজনে সিস্টেমটা ভেঙে পড়বে। ফরাসি অর্থমন্ত্রী ফ্যালেরি জিসকার দেস্তা তো এই ব্যবস্থাকে আমেরিকার জন্য একটা অন্যায় সুবিধা বা এক্সরবিট্যান্ট প্রিভিলেজ বলেছিলেন। কারণ আমেরিকা শুধু কাগজ ছেপে ডলার বানিয়ে আসল জিনিস আমদানি করতে পারছিল। ঠিক। তো শেষ পর্যন্ত ১৯৭১ সালে প্রেসিডেন্ট নিক্সন যখন ডলারকে সোনায় কনভার্ট করার ব্যবস্থাটা বন্ধ করে দিলেন, তখন ব্রেটন উডস সিস্টেমটা বলতে গেলে ভেঙেই গেল। কিন্তু ২০১১ সালের যে বিশ্লেষণটা আমরা দেখছি, তারা একটা প্রশ্ন তুলছে এখানে, সিস্টেমটা কি সত্যি ভেঙেছিল নাকি শুধু চেহারাটা বদলেছিল? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক ধরেছেন, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আর মজার ব্যাপার হল, পশ্চিম জার্মানি আর জাপান, যারা কিন্তু ডলার কেন্দ্রিক এই সিস্টেম থেকে প্রচুর লাভ করেছিল, মানে তাদের এক্সপোর্ট বেড়েছিল, তারা কিন্তু ১৯৭১ সালে সিস্টেমটা ভেঙে যাওয়ায় খুব একটা খুশি হয়নি। তারা চেয়েছিল এটা টিকে থাকুক। জাপান তো ১৯৮৫ সালের প্লাজা অ্যাকর্ড পর্যন্ত ইচ্ছে করে নিজেদের মুদ্রা ইয়েনকে আন্তর্জাতিক বাজারে তেমন বড় ভূমিকা নিতে দেয়নি, যাতে ডলারের ওপর চাপ না বাড়ে। তাই নাকি? হ্যাঁ, পরে মাইকেল ডুলি, ডেভিড ফকেটসল্যান্ড আর পিটার গাবা নামে ৩ জন অর্থনীতিবিদ এই পরিবর্তিত পরিস্থিতিটাকে বললেন ব্রেটন উডস 2। তাদের যুক্তিটা ছিল এরকম যে একটা নতুন, মানে অলিখিত ব্যবস্থা চালু হয়েছে। এই নতুন সিস্টেমে চীন এবং অন্যান্য এশীয় দেশগুলো তাদের মুদ্রার মান ডলারের সাথে প্রায় ফিক্সড রেখে প্রচুর পরিমাণে রপ্তানি করছে। আর রপ্তানি করে যে ডলার আয় করছে, সেটা দিয়ে মার্কিন ট্রেজারি বন্ড কিনছে। এর ফলে কি হচ্ছে? তারা পাচ্ছে রপ্তানি নির্ভর গ্রোথ, আর আমেরিকা পাচ্ছে তাদের বিশাল বাণিজ্য ঘাটতিটা চালিয়ে নেওয়ার জন্য সস্তা লোন। অর্থাৎ তাদের মতে চীনের এই যে অর্থনৈতিক উত্থান, এটা ডলারের ভূমিকাকে কমায়নি, বরং এই নতুন ব্রেটন উডস 2 ব্যবস্থায় ডলারের দরকারটা হয়তো আরও বাড়িয়েই দিয়েছিল। তার মানে বিষয়টা বেশ প্যাঁচালো। একদিকে ডলারের দুর্বলতার কথা উঠছে, আবার অন্যদিকে চীনের মতো দেশের উত্থানই হয়তো ডলারকে টিকিয়ে রাখছে। আচ্ছা, তাহলে ২০০৮ সালের ওই সংকটের পর ডলারের বিকল্প খোঁজার যে একটা জোরালো রব উঠেছিল, যেমন ধরুন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জো জিয়াওচুয়ানের কথা, বা জোজেফ স্টিগলিৎসের নেতৃত্বে জাতিসংঘের প্যানেলের সুপারিশ ছিল এসডিআর ব্যবহারের। ২০১১ সালের ডয়চে ব্যাংকের বিশ্লেষণ এই সব প্রস্তাবকে কিভাবে দেখছিল? তাদের চোখে বাস্তবতাটা ঠিক কি ছিল? ২০১১ সালের ওই বিশ্লেষণটা কিন্তু বারবার ইতিহাসের দিকেই তাকাচ্ছিল। ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে গোল্ড স্ট্যান্ডার্ড বা এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটসের মতো বিকল্পগুলো আসলে ট্রিফিন ডিলেমার আসল সমস্যাটা মেটাতে পারে না। এসডিআর তো হলো আইএমএফের তৈরি করা একটা রিজার্ভ অ্যাসেট, যেটা কয়েকটা প্রধান মুদ্রার গড় মানের ওপর ভিত্তি করে চলে।
কিন্তু এটা তো নিজে কোনো মুদ্রা নয়, আর এর ব্যবহারও খুব লিমিটেড। আবার ধরুন একটা ওয়ার্ল্ড কারেন্সির আইডিয়াটা শুনতে ভালো, কিন্তু সেটাও তো বিভিন্ন দেশের মধ্যে যে ইকোনমিক ইমব্যালেন্স বা অসামঞ্জস্য সেটা অটোমেটিক্যালি দূর করে দেবে না। আমরা তো ইউরোর ক্ষেত্রে দেখেছি একটাই মুদ্রা, কিন্তু তারপরেও সদস্য দেশগুলোর মধ্যে কত বড় অর্থনৈতিক ফারাক আর সমস্যা তৈরি হতে পারে। ঠিক। বিশ্লেষণটা বলছে বিশ্ব অর্থনীতি আসলে এই অসামঞ্জস্যগুলো সহ্য করতে রাজি থাকে, মানে মেনে নেয়, যতক্ষণ পুরো সিস্টেমটা কাজ করে। ঠিক যেমন ধরুন প্রাচীনকালের ব্যবসায়ীরা হয়তো কম মানের রোমান মুদ্রাও নিত, কারণ ওটাই ছিল লেনদেনের উপায়। তেমনি আজকের দিনেও সেন্ট্রাল ব্যাংকগুলো আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি, বাড়তে থাকা ঋণ, এমনকি 2011 সালে S&P যখন আমেরিকার ক্রেডিট রেটিং কমিয়ে দিল, তারপরেও কিন্তু তারা ডলার কেনা বা ধরে রাখা বন্ধ করেনি। আচ্ছা। এটাকে হয়তো বিশ্বব্যবস্থাটা চালু রাখার জন্য দেওয়া একটা ফি বা প্রিমিয়াম হিসাবে দেখা যেতে পারে। এই যে প্রধান মুদ্রা যে দেশ ইস্যু করে সে শুধু মুদ্রা ছেপে লাভবান হয়, এটাকে অর্থনীতিবিদরা বলেন সিগনোরেজ বা ওই এক্সঅরবিটেন্ট প্রিভিলেজ। অন্য দেশগুলো এই সুবিধাটা মেনে নেয়, কারণ বিনিময়ে তারা বিশ্ব বাণিজ্যের জন্য একটা চালু মাধ্যম পাচ্ছে। 2011 সালের ডেটাটাও কি এই জিনিসটাকেই সাপোর্ট করছিল? মানে সংকটের পরেও ডলারের অবস্থান কি সত্যি দুর্বল হয়েছিল? ডয়চে ব্যাংকের অ্যানালিসিস অনুযায়ী না, সেভাবে হয়নি। সংকটের পরেও ডলারের সার্বিক যে ভ্যালু, ট্রেড ওয়েটেড ইন্ডেক্স, সেটা কিন্তু ভেঙে পড়েনি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো আমেরিকা তখনও খুব কম সুদে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে লোন পাচ্ছিল। তাদের রিপোর্টে একটা গ্রাফ ছিল, চিত্র 5, সেখানে দেখানো হয়েছে যে S&P আমেরিকার ক্রেডিট রেটিং কমিয়ে দেওয়ার পরেও মার্কিন সরকারের ট্রেজারি বন্ডের ইল্ড বা সুদের হার আসলে কমছিল রেটিং কমানোর পরেও? হ্যাঁ, এর মানে হল ডলারের ওপর বা আমেরিকার ঋণ শোধ করার ক্ষমতার ওপর বিশ্বের আস্থা তখনও টলেনি, অন্তত 2011 সাল পর্যন্ত তো নয়। কিন্তু কেন? কারণটা কি এর পেছনে? কারণটা হল বিশ্ব অর্থনীতির কাঠামোটাই এরকম। দেখুন, বিশ্ব অর্থনীতি তো একটা ক্লোজড সিস্টেম, তাই না? যদি কিছু দেশ, যেমন 2011 সালের হিসেবে চীন, জার্মানি, জাপান, এরা বিশাল ট্রেড সারপ্লাস বা বাণিজ্য উদ্বৃত্ত জমায়, তাহলে সেই সারপ্লাসটা তো অন্য কোনো দেশকে ডেফিসিট বা ঘাটতি হিসেবে নিতেই হবে। আচ্ছা, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, 2011 সালে সেই ঘাটতি বহনকারী প্রধান দেশটা ছিল আমেরিকা। এখন ডলারকে যদি সত্যি সরাতে হতো, তাহলে এমন কোনো দেশ বা ইকোনমিক জোনকে এগিয়ে আসতে হতো যারা আমেরিকার মতো লম্বা সময়ে ধরে বাণিজ্য ঘাটতি বইতে রাজি এবং সক্ষম, আর যাদের মুদ্রার ওপর বিশ্বের যথেষ্ট ভরসা আছে। 2011 সালের বিশ্লেষণে তেমন কোনো ক্যান্ডিডেট চোখে পড়েনি। এমনকি যখন চীন চেষ্টা করেছে তাদের রিজার্ভের কিছুটা ডলার থেকে সরিয়ে অন্য মুদ্রায়, ধরুন ইউরো বা ইয়েনে রাখতে, তখন দেখা গেছে সেই মুদ্রাগুলোর ইউরো বা ইয়েনের দাম বেড়ে যাচ্ছে। তখন আবার সেই দেশগুলোরই, ইউরোপ বা জাপান, সেন্ট্রাল ব্যাংক নিজেদের রপ্তানি বাঁচাতে বাজারে ইন্টারভিন করে ডলার কিনতে বাধ্য হয়েছে। তার মানে ঘুরে ফিরে আবার ডলারেই ফিরতে হচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত পুরো সিস্টেমটা ডলার কেন্দ্রিকই থেকে যাচ্ছিল। তাহলে 2011 সালের এই বিশ্লেষণের একেবারে মূল কথাটা কি দাঁড়ালো? বটম লাইনটা কি? মূল শিক্ষাটা হলো প্রধান মুদ্রাগুলো, অ্যাঙ্কার কারেন্সিগুলো, একবার ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে সেগুলোর মধ্যে একটা সাংঘাতিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স তৈরি হয়। এগুলো প্রায়শই এদের উৎস দেশের শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতার থেকেও বেশি দিন টিকে থাকে। আমরা তো দেখলাম রোমান মুদ্রা, স্প্যানিশ ডলার, ব্রিটিশ পাউন্ড সবার ক্ষেত্রেই একই প্যাটার্ন দেখা গেছে। ডলার ভিত্তিক যে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা, তার সব সমস্যা, সব ত্রুটি আর 2008 সালের মতো বিরাট সংকট সামলানোর পরেও 2011 সাল পর্যন্ত কিন্তু দিব্যি টিকে ছিল। বিশ্লেষণটা একরকম প্রেডিক্ট করেছিল যে চীন হয়তো অর্থনীতির আকারে আমেরিকাকে পেরিয়ে যাবে, কিন্তু ডলার আরও অনেক দিন ধরে বিশ্ব বাণিজ্যে তার প্রধান রোলটা প্লে করবে। আর যখন ফাইনালি পরিবর্তন আসবে, সেটা সম্ভবত খুব ধীরে ধীরে হবে, একটা লম্বা প্রসেস ধরে। আর পুরনো সিস্টেমের অনেক কিছুই হয়তো নতুন সিস্টেমেও কোনো না কোনোভাবে থেকে যাবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম সেই প্রাচীন রোম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত
কিভাবে প্রধান মুদ্রাগুলোর ইতিহাসে এই ট্রিফিন ডাইলেমা একটা পার্মানেন্ট চ্যালেঞ্জ হিসেবে বারবার ফিরে এসেছে। রোমান মুদ্রা, স্প্যানিশ ডলার, ব্রিটিশ পাউন্ড আর সবশেষে মার্কিন ডলার প্রত্যেকটারই উত্থান হয়েছে, আবার প্রত্যেকটাই টিকে থাকার অদ্ভুত ক্ষমতা দেখিয়েছে। একটা মুদ্রা একবার বিশ্ব সিস্টেমে গেঁথে গেলে তার যে জড়তা ইনার্শিয়া, সেটা তাকে সহজে নড়তে দেয় না। 2011 সালের বিশ্লেষণ অন্তত এই ইঙ্গিতটাই দিচ্ছিল। ডলারের রাজত্ব এত সহজে শেষ হচ্ছে না, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। একদম। মনে হচ্ছে বিশ্ব অর্থনীতি অনেক সময় পরিবর্তনের ঝুঁকিটা চেয়ে পুরনো সিস্টেমটাকেই, সেটা যতই খারাপ হোক, ধরে রাখতে চায়। স্টেবিলিটি বা স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দেয়। যতক্ষণ একটা দেশ বা অঞ্চল ঘাটতিটা বহন করার ক্ষমতা আর ইচ্ছে রাখে আর তার মুদ্রার উপর আন্তর্জাতিক আস্থা থাকে, ততক্ষণ সেই মুদ্রা প্রধান হিসাবে টিকে থাকার সম্ভাবনাই বেশি। কারণ এই সিস্টেমটাই তো বিশ্ব বাণিজ্য আর ক্যাপিটাল ফ্লো চালু রাখার জন্য প্রয়োজনীয় লিকুইডিটি বা তারল্যটা যোগান দেয়। 2011 সালের ওই বিশ্লেষণ ডলারের টিকে থাকার কারণ হিসেবে এই মুদ্রার ব্যবহারের জড়তা আর বিশ্বের দেশগুলোর মধ্যে যে গভীর ইন্টারকানেক্টেডনেস বা আন্তঃসংযোগ, সেটার উপর জোর দিয়েছিল। এখন আমাদের জন্য ভাবনার বিষয় হল, 2011 সালের পর তো অনেক কিছু বদলেছে। জিওপলিটিক্যাল টেনশন বেড়েছে, নতুন ইকোনমিক পাওয়ার আরও শক্তিশালী হয়েছে, ডিজিটাল কারেন্সির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘটনাগুলো ডলারের ওই স্থিতিস্থাপকতাকে কতটা পরীক্ষা করেছে? যদি ডয়চে ব্যাংকের ওই একই বিশ্লেষণ আজ করা হতো এই নতুন পরিস্থিতিতে, তাহলে ডলারের ভবিষ্যৎ নিয়ে তাদের সিদ্ধান্ত কি একই থাকত, নাকি আমরা অন্যরকম কোনো ছবি দেখতে পেতাম? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন।